নাহি জানে কেউ রক্তে তোর নাচে আজি সমুদ্রের ঢেউ। আর কিছুক্ষণের মধ্যেই শুধু এই কলকাতায় নয়, জেলায় জেলায় এমনকি রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের মাটিতেও আছড়ে পড়তে চলেছে এক অভিনব প্রতিবাদের ঢেউ। রাত দখলের আহ্বানে স্বাধীনতা দিবসের মধ্যরাতে আজ পথে নামছেন মহিলারা। আর সেই নিয়েই এই অনুষ্ঠানে আমার প্রথম প্রশ্ন থাকবে, আরজি করের নারকীয় ঘটনায় ফুঁসছে বাংলা। রাত দখলের ডাক দিয়ে আজ মাঝরাতে রাজ্য জুড়ে রাস্তায় নামছে মেয়েরা। স্বাধীনতা দিবসের মধ্যরাতে বাংলায় কি লেখা হতে চলেছে প্রতিবাদের আরেকটা নতুন ইতিহাস? দ্বিতীয় প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় মেয়েদের রাত দখলের আহ্বানে দিকে দিকে সাড়া। প্রতিবাদের ঢেউ রাজ্য ছাড়িয়ে আছড়ে পড়ছে দেশ জুড়ে। সোশ্যাল মিডিয়ার মিথ্যে প্রচার, বাংলার বদনাম করলে ছেড়ে কথা বলবো না, আজ বেহালায় বললেন মুখ্যমন্ত্রী। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে কি অস্বস্তি বাড়ছে শাসকের? তৃতীয় প্রশ্ন, রাত দখলের ডাকে সহমর্মিতা জানিয়ে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। সমর্থন প্রতিমা মণ্ডল, মনোরঞ্জন ব্যাপারী, তন্ময় ঘোষেদের। উল্টো পথে হেঁটে মেয়েদের জমায়েতকে তীব্র কটাক্ষ কুণাল ঘোষ, উদয়ন গুহদের। রাত দখল নিয়ে তাহলে তৃণমূলেই ভিন্ন মত? চতুর্থ প্রশ্ন, আরজি কর ছাড়া যে কোনো ইস্যুতে দলের হয়ে কথা বলতে রাজি, এক্ষেত্রে কিন্তু বিবেকের কথা শোনা উচিত। বিস্ফোরক শান্তনু সেন, সরব তার কাউন্সিলর স্ত্রীও। যারা বলছেন মুখপাত্রের পদ ছেড়েছি, তাদের আগেই সরিয়ে দেওয়া হয়েছে, আজ বললেন মুখ্যমন্ত্রী। শান্তনু কাকুলির এই অবস্থানে কি পদক্ষেপ নেবে তৃণমূল? পঞ্চম প্রশ্ন, নিহতর ন্যায় বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। এবার আরজি কর ইস্যুতে মুখ খুললেন রাহুল গান্ধী। ওনার বাবার প্রধানমন্ত্রিত্বের সময়ই জয়পুরে শেষ সতীদাহর ঘটনাটা হয়েছিল, পাল্টা কুণাল ঘোষ। আরজি কর কাণ্ড নিয়ে ইন্ডিয়া জোটের ভেতরেও কি চাপে তৃণমূল? ষষ্ঠ প্রশ্ন, নতুন করে শুরু হলো চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্ত। ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে দিল্লি থেকে কলকাতায় এলো সিবিআইয়ের বিশেষ টিম। হেফাজতে নেওয়া হলো ধৃত সঞ্জয়কে। রবিবারের মধ্যেই তদন্ত শেষ করুক সিবিআই, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। দ্রুত তদন্ত শেষ করে আসল দোষীদের চরম শাস্তি নিশ্চিত করতে পারবে তো সিবিআই? তবে শুরুতেই আজ দেখাবো রাত দখলের ডাক। আরজি করের নারকীয় অপরাধের প্রতিবাদে আজ পথে নামছেন মহিলারা, এই শহরে, এই দেশেও। রাতের দখল শুধুমাত্র একটি জেন্ডারের সম্পত্তি হিসেবে নয়, প্রত্যেক জেন্ডার, মার্জিনালাইজ জেন্ডার, যাদেরকে কন্টিনিউয়াসলি অপ্রেসড হতে হয়েছে, তাদের সবারই রাতের উপর অধিকার রয়েছে। মুদ্রার উল্টো দিকে আরেকটাও আছে যে যখনই তুমি কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছ, সেটা শিল্পী হিসেবে তোমার সমস্ত আবেগ দিয়ে, কোনো রাজনীতির কথা চিন্তা না করে, তখন কিন্তু একটা শ্রেণীর মানুষ, বেশ কিছু মানুষ, তারা খুব স্বস্তি পান যে একটা শাসক বা বিরোধী কোনো একটা রাজনৈতিক ব্যানারে একটা লেবেল লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে। আমি কালকে রিমঝিমকেও বলছিলাম যে পুরো জিনিসটা ওই অনুষ্ঠানে যোগ দেবে, আজকেও জিজ্ঞেস করবো যে ওর অভিজ্ঞতাও তাই। এটা যুগে যুগে মানে অন্তত 20-25 বছর ধরে আমরা দেখছি। আমি বলছি এখানেও কিন্তু একটা ভয় আছে যে কেউ বলবেন বাংলাকে বদনাম করছো, এই এত হাঁটার কি দরকার, এইভাবে রাস্তায় নেবে, এটা তো আসলে একটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। তো এই একটা যে শিল্পীরা যেহেতু খুব একটা ভার্নারেবল জায়গা থেকে শিল্প সৃষ্টি করেন এবং প্রচুর রকম থ্রেট এবং চাপের মধ্যে, এই ভয়টাকেও তো সোহিনী তোমায় জয় করতে হয়েছে যে এই রকম একটা ভুল বোঝাবুঝি অথবা এই রকম একটা রোষানলে সোহিনী সেনগুপ্তকে পড়তে হতে পারে যে দেখেছো আমাদের সরকার চলছে, এই বিরুদ্ধে এই ইস্যুতে সোহিনী রাস্তায় নামলো। না, আমার মনে হয় না এটা হবে। আমার মনে হয় না এটা হবে, কারণ আমার এটা বিশ্বাস যে অন্তত দিদি যবে থেকে এসেছেন এখানে, দিদি কিন্তু যারা অভিনয় করেন, যারা তাদেরকে ভালোবাসার এবং আগলানোর চেষ্টা করেছেন, সেই জন্য আমার এটা পূর্ণ বিশ্বাস আছে যে এটা হবে না। এইটা আসলে আমরা কি কাজ পাবো বা পাবো না, এটাতে কোনো ভয় নেই। হ্যাঁ, কারণ কাজ আমাকে কোনো সরকার না, আমাকে এমনি অনেক কারণে কাজ দেওয়া হয় না, অনেক পার্টি আমাকে মানায় না বলা হয়, অনেক কিছু বলা হয়, সেই জন্য দেওয়া হয় না। সেটার জন্য আই ডোন্ট কেয়ার, মানে আই ডোন্ট গিভ আ ফিগ অ্যাবাউট ইট। সেটা না, কাজ তো আমি যতদিন বেঁচে থাকবো, আমি নিজের ঘরে নাচলেও আমি সে কাজ করতে পারবো, সেটা তো নয়। এবং আমার মনে হয় না তুমি যেটা বলছো এই রোষানলে আমাদের পড়তে হবে। আমার যেটা মনে হয় যে আজকের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এইটাকে আমি আবারও বলছি, এইটাকে দয়া করে বিভিন্ন দলের এজেন্ডা না করলেই ভালো। এই কর্মসূচি ঘিরে গোটা দেশ যখন এক হয়ে উঠেছে, তখন এই নিয়ে তৃণমূল দ্বিধাবিভক্ত। একদিকে কুণাল ঘোষ, উদয়ন গুহরা রাত দখল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন, অন্যদিকে তৃণমূলেরই সুখেন্দু শেখর রায়, প্রতিমা মণ্ডল, তন্ময় ঘোষরা আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন।
রাত দখলের এই কর্মসূচিকে সমর্থন করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, বুধবার আমি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে যাচ্ছি, কারণ লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমারও মেয়ে ও ছোট্ট নাতনি আছে। আমাদের গর্জে উঠতে হবে। নারীদের ওপর অত্যাচার অনেক হয়েছে, নারীদের ওপর অত্যাচার আর নয়। আসুন একসঙ্গে প্রতিরোধ করি, যাই হোক সবাই আসুন। কিন্তু তৃণমূলেরই অপর অংশ এই আন্দোলনকে নিশানা করেছেন। রাত দখলের ডাক অরাজনৈতিকভাবে দেয়া হলেও সোশ্যাল মিডিয়ায় মহিলাদের এই কর্মসূচিকে বাম বিজেপির ইভেন্ট বলে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, আর্জিকর প্রতিবাদ আমরা সবাই করছি, কিন্তু বাম রাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে, তাতে সামিল হবেন না। ওরা বানতলা ধানতলা সহ অসংখ্য ঘটনার ধারক বাহক। এখন একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ রাতের জামাতকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দিনহাটার কেউ রাতের দখল নিতে চাইছেন, আমার সমর্থন থাকলো, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, রাতের দখল নিয়ে শুভেচ্ছা রইল, সাধারণ মহিলাদের প্রতিবাদ অক্ষয় হোক, শুধু খেয়াল রাখবেন রাত দখলের প্রতিবাদের আগুন যেন অন্যের রাজনৈতিক রুটি শাকার জায়গা না হয়ে ওঠে। লাল হায়নারা কিন্তু হাইজ্যাক করার অপেক্ষায় বসে আছে। অরাজনৈতিক ডাকে রাজনৈতিক প্রতিক্রিয়া কেন? আমি বলছি কারণ হচ্ছে এই রাজনীতিটাকে কিছু কিছু রাজনৈতিক দল তারা হাইজ্যাক করার চেষ্টা করছেন এবং তাতে তাদের রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন। যেমন এই যে ধরুন পোস্টারটা, যে পোস্টারটা খুব ভাইরাল হয়েছে, যেটা ওই চাঁদ হাতে ধরে তারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এমন কিছু পোস্টার যেখানে দেখা যাচ্ছে ওই পোস্টারটাই ভাইরাল হয়েছে তলায় এসএফআই ডিওয়াইএফআই এর নাম দিয়ে। আর এটা রেখে আসবেন, কিন্তু সেই পোস্টারের মধ্যে আমি যদি আমার রাজনৈতিক সংগঠনের নামটা পেস্ট করে দিই তাহলে তো প্রশ্ন উঠবেই। তাহলে সেটা নিয়ে তো লোকে প্রশ্ন করবে। আমি প্রশ্ন করবো না আন্দোলনটা কি এসএফআই ডিওয়াইএফআই এর আন্দোলন না সহিনীদের মতো মানুষদের আন্দোলন। দেবাংশু, আজকে যদি শাসক দল, সেই শাসক দলের যারা সাংসদ বিধায়ক আছেন, এই দল তৃণমূল কংগ্রেস 30% মহিলাকে নির্বাচিত করে পাঠান, আমি বলছি তারা প্রত্যেকে যদি সহিনীদের সঙ্গে রাস্তায় নামতো, কি অসুবিধা ছিল? কে আটকে ছিল? তারা নামছেন না। কিন্তু এক্ষেত্রে তো কোনো দলীয় নির্দেশ নেই যে কাউকে নামতে হবে কিংবা কাউকে আটকাতে হবে। আলাদা করে আমরা কোনো দিকে আর কোনো নির্দেশ দিইনি। আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই স্পষ্ট করে একটা কথা বলেছেন, এই যে 29 জন জিতলেন তার মধ্যে 11 জন মহিলা, সেই 11 জন আমরা একজনকেই ধরতে পেরেছি, প্রতিমা মণ্ডল, তিনি একেবারে এই আন্দোলনকে সমর্থন করেছেন। আমি বলছি এটা যদি পার্টি বলতো যে আপনারা বিবেকের ডাক দিয়ে এই রাত দখলের ডাকে অংশগ্রহণ করুন, কে আটকে ছিল? কেন? না, আমি এটাই বলছি যে এক্ষেত্রে আমাদের দলের তো কোনো নির্দেশ আলাদা করে নেই যেটাকে সমর্থন করতে হবে কিংবা এটা বিরোধিতা করতে হবে। আলাদা করে দলের নির্দেশে কিছুটা না, প্রত্যেকে তাদের ব্যক্তিগত মন্তব্য এখানে বলছেন। যারা যারা এই নিয়ে মন্তব্য করেছেন প্রত্যেকে, ইনক্লুডিং আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত মন্তব্য এখানে করেছি। এখানে মানে যারা আক্রমণ করছেন তারা ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, দল আক্রমণ করছে একদম না, তাদের প্রত্যেকের ব্যক্তিগত মন্তব্য। আমি আবার বলছি আপনাকে, এখানে প্রত্যেকের ব্যক্তিগত মন্তব্য প্রত্যেকে করেছেন। পদ থেকে সরানো হলো কেন? মিডিয়ার সামনে আগে বলার জন্য? দেখুন, সেটা আমি বলতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় কার কথা স্পেসিফিক্যালি বলেছেন, কারণ এটা তো জাস্ট আপনার স্টুডিওতে আস্তে আস্তে আমিও মমতা বন্দ্যোপাধ্যায় লাইভটা শুনছিলাম, ফলে এখন বলছেন যে যার কথা বলছেন তিনিও এই দুর্নীতিতে যুক্ত আছেন। আমি বলছি যার কথা বলছেন বলতে কার কথা বলছেন? মেডিকেল এডুকেশন রসাতলে গেছে, দলের নেতা তিনি দলকে বলেননি, দলনেত্রী জানেন যে আরেকজন দলের যুক্ত আছেন কিন্তু তিনিও পুলিশকে বলেন। আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কার কথা বলেছেন সেটা তো আমি এখনো এইমাত্র আমি আপনার আস্তে আস্তে শুনেছি, ফলে আমি সেটা আলাদা করে ক্রস চেক করার টাইমও পাই। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, একটা সময় আমার সত্যি মনে হয় এমনিতে দেবাংশুরা তোমার সংসদে শূন্য, বিধানসভায় শূন্য বারবার মনে করিয়ে দেয়, কিন্তু তোমাদের প্রাসঙ্গিক করে রাখার দায়িত্ব আজকে তৃণমূল কংগ্রেস নিয়েছে। এটা সকাল থেকে যদি কার্যবিবরণী দেখা যায় বোঝা যায় কেন। সেটা হচ্ছে এই মধ্যরাতের জাগরণের মধ্যে লাল সতর্কতা দেখছে শাসক দল। দেবাংশু লিখেছে লাল হায়নারা কিন্তু হাইজ্যাক করার অপেক্ষায় বসে আছে। আচ্ছা, কুণাল ঘোষ তিনি 34 বছর আগে ফিরে গেছেন। 1990 সালে, আমার যদি খুব সাল না ভুল হয়, 1990 সালে, মানে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তোমরা বোধহয় স্কুলেও ভর্তি হওনি। হ্যাঁ, সেই সময় একটা ঘৃণ্য বানতলার ঘটনায় অনিতা দেওয়ান আজকে সেই নিয়ে আন্দোলনে নেমেছেন এবং এই আন্দোলন কর্মসূচির অংশ হয়েছে, অর্থাৎ রোজ অনিতা দেওয়ান মনে করিয়ে দেওয়া হবে। প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়ে নিয়েছে শাসক দল। দেখো সুমনদা, যখন কৃষকেরা ধর্মঘট করেন, কিষাণ লং মার্চ হয়, বা শ্রমিকেরা ধর্মঘট করেন, মনে করো
মিনিমাম ওয়েজের দাবিতে, তখন এরা বলে যে সিপিএমের ডাকা ধর্মঘটে কেউ বাড়িতে বসে থাকবেন না, সবাই অফিস যাবেন। যখন ধর্ষণের প্রতিবাদে কিছু মানুষ রাস্তায় নামবেন বলে ঠিক করেন, তখন এরা তার মধ্যে লাল হায়না দেখতে পায়। সুতরাং এগুলো আমাদের কাছে কোনো নিন্দে নয়, এগুলো আমাদের কাছে সার্টিফিকেট, আমরা মাথায় করে রাখছি। তবে এখানে যে হাইজ্যাক করার প্রসঙ্গটা আসে, দেবাংশু একটা কথা বললো যে এসএফআই ডিওয়াইএফআইয়ের নাম ব্যবহার করা হয়েছে কিছু পোস্টারের তলায়। আমি বলছি, আমি একটা পোস্টার দেখেছি একেবারে কাস্তে হাতুড়ি ব্যবহার করা হয়েছে এবং সিআইটিউর নাম লেখা আছে। কোন পোস্টার? ওলা উবার অ্যাপ ক্যাব ইউনিয়ন, আমাদের বামপন্থীদের যে ইউনিয়ন আছে, তারা আজকে ঘোষণা করেছেন এই যে আজকে মহিলারা সারা রাত রাস্তায় থাকবেন, ওলা উবার অ্যাপ ক্যাব ইউনিয়ন সারা রাত তারা গাড়ি রাস্তায় রাখবেন, যাতে তারা যখন ওখানে যেতে চান বা তারা বাড়ি ফিরতে চান, যাতে তারা তাদের কোনো অসুবিধায় একই রকম কেন্দ্র সরকারের মেট্রো রেলও এই পরিস্থিতিতে আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করতে পারতেন না যে কলকাতায় সারা রাত সরকারি বাস চলবে বা বিভিন্ন মফস্বল শহরে সরকারি বাস চলবে। তৃণমূলের যে এত ইউনিয়ন আছে তারা তো ঘোষণা করতে পারতেন যে তাদের প্রভাবিত যে হচ্ছে বাস হতে পারে, অটো হতে পারে, যেখানে যা কিছু হতে পারে, ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূলে ঝান্ডা লাগাতে হয় অটোগুলোতে, সেই অটোগুলো সারা রাত রাস্তায় চলবে। তৃণমূলে তাদের সিম্বল ব্যবহার করে করতো, স্বাগত জানাতাম, অভিনন্দন জানাতাম, কেউ বারণ করেছিল হাইজ্যাক করতে? আমি একটা কথা বলি সুমন দা, দেখো ধর্ষণটা যে করেছে বা যারা করেছে তাদের রাজনৈতিক পরিচয় জানি না, কিন্তু ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামলে কাদের অস্বস্তি হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়টা আমরা দেখতে পাচ্ছি। এবার একটা প্রশ্ন আসবেই এখানে, যেটা ইতিমধ্যে বলা হয়েছে যে এখানে দেবাংশু বা কুণাল ঘোষ একরকম কথা বলছেন, আবার আমাদের শুভেন্দু শেখর রায় কি শান্তনু সেন তারা অন্য কথা বলছেন। আমাদের রাজ্যটা 5 বছরের বাচ্চাও জানে তৃণমূলের অবস্থান কি, সেটা দেবাংশুকে দেখেও শিখতে নেই, শান্তনু সেনকে দেখেও শিখতে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বুঝতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন এই প্রশ্নে ওনার অবস্থানটা কার দিকে। এই আন্দোলনটার বা যাই হোক আজকে রাতের এই ডাকের বিরোধিতা করার জন্য কিন্তু দেবাংশু বা কুণাল ঘোষকে সরানো হয়নি মুখপাত্রের জায়গা থেকে, সরানো হয়েছে কিন্তু ওটাকে সলিডারিটি জানানোর জন্য শান্তনু সেনকে। এখন দেবাংশু যদি বলে যে না আমি শুনিনি, শান্তনু সেনের নাম বলেনি, তাহলে ধরে নিতে হবে দেবাংশুকে সরিয়ে দিয়েছেন, তাহলে ওকে তো এই চেয়ারে বসে ওর সাথে কথা বলারই কোনো মানে হয় না, ও এখন তৃণমূলের মুখপাত্র নয়। কিন্তু আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা এক্ষেত্রে পরিষ্কার কি। আমি আর দুটো কথা বলছি, অনিতা দেওয়ানের কথা আজকে দেখলাম, অনিতা দেওয়ানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কুণাল ঘোষরা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বলছে। অনিতা দেওয়ানের যারা ধর্ষণ করেছিল আজকে টিল ডেট প্রত্যেকে জেল খাটছে, প্রত্যেকে। এবার এরা বলুক সুমনদা, কামদুনিতে যে ধর্ষণটা করেছিল মূল অভিযুক্ত প্রমাণের অভাবে কেন ছাড়া পেয়ে গেল, কেন তার ভাই এইবারও পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার হলো? এবং আমি তোমাকে একটা কথা বলি সুমনদা, দেখো আমি সৈনিধির কথা শুনেছি, কিছু মনে করবেন না, যেভাবেই রাস্তায় নামুন না কেন আমরা প্রত্যেকের রাস্তায় নামাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু একটা সাধারণ কথা বুঝি, দেখো কোনো ধর্ষকের বিরুদ্ধে, কোনো খুনির বিরুদ্ধে, কোনো চোরের বিরুদ্ধে আলাদা করে আন্দোলন করার কোনো মানে হয় না। কোনো ধর্ষক কোনো আন্দোলনের ঠেকা দিয়ে বসে নেই, ও বাবা এর আন্দোলন করছে, ছিছি আমার খুব লজ্জা লাগছে। প্রশ্ন করতে হয় সিস্টেমকে। আজকে ধরো রিমঝিম সিনহা বলে এই যে ভদ্রমহিলা যে কথাটা বললেন, যে মহিলা হিসেবে আমার ইনসিকিউরিটি বামফ্রন্ট সরকারের সময়ও ছিল, আমার কিন্তু কথাটাকে শুনে এটাকে আমার বামফ্রন্টের অপমান বলে আলাদা করে মনে হয়নি বা তাকে আমার শত্রু মনে হয়নি। কারণ এটা ঘটনা বামফ্রন্ট সরকারের সময় একজন মেয়েকে বাড়ি থেকে শুনতে তো তাড়াতাড়ি বাড়ি ফিরবি, বেশি রাত করবি না। কেন? ধর্ষিত হওয়ার যে সম্ভাবনা বা যে মানে একটা পিতৃতন্ত্রের সংস্কৃতি, একটা রেপ কালচার, পেট্রিয়ার্কির কালচার, এটা বামফ্রন্ট সরকারের সময় আমাদের সমাজে ছিল। কিন্তু আমি যেই এটাকে সামাজিক সমস্যা বলছি, আমি দায়টা আমার ওপর নিচ্ছি না, প্রায় রাজা রামমোহন রায়ের দিকে ঠেলে দিচ্ছি আর আমি একদম তা করছি যে সমাজ সংস্কার, ওটা তো দীর্ঘকালীন। সেই কারণেই আমি বললাম যে অনিতা দেওয়ানের ধর্ষকরা আজকে জেল খাটছে, কামদুনির ধর্ষকরা এই সময় বাড়িতে বসে ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখছে আরজি করে ধর্ষণ নিয়ে। এই মুতাবিজ কথাটা শেষ করে নি, লাস্ট আমার কথা। প্রশ্নটা হচ্ছে আমরা এই প্রশ্ন করবো না অরাজনীতির নাম করে যে আপনার কি দায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়, সন্দীপ ঘোষের মতো একটা লোক যে এমন ঘৃণিত নিজে রিজাইন করছে, তাকে 4 ঘন্টার মধ্যে আপনাকে পুনর্বাসন দিতে হয়? আমরা এই প্রশ্ন করবো না যে কেন মেয়েটার মৃতদেহকে আপনার লোকেরা সোদপুরে পরিবারের কাছ থেকে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করবে? আমরা প্রশ্ন করবো না? ধর্ষণ হয়েছে এবং ধর্ষণ হয়েছে এবং তারা জেলে আছে, সেই কথার চেয়েও গুরুত্বপূর্ণ কথা হলো যখন ঘটনা ঘটেছিল রাজ্যের মন্ত্রী প্রশান্ত সুর বলেছিল ছেলে ধরা ভেবে রেপ করে দিয়েছে। এই ঘটনা আপনিও জানেন সুমনদা, বাংলার প্রত্যেকটা মানুষ জানে। ফলে এই মন্তব্যগুলো সেই সময় এসেছিল, আর আজকে মুখ্যমন্ত্রীর থেকে কি মন্তব্য আসছে? আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন? আমি দোষীদের ফাঁসি চাই, গ্রেফতার করেছে এবং ব্যবস্থা হচ্ছে তারা জেল খাটছে। দেবাংশুরা প্রশ্ন করলো যে আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন, প্রশান্ত ছোড়ের কথা কোট করে বললো আজকের মুখ্যমন্ত্রী বলছেন 14 বছরের মেয়েটা প্রেগন্যান্ট ছিল নাকি ওর লাভ অ্যাফেয়ার ছিল দেখতে হবে, এটাকে ধর্ষণ বলবেন না কি বলবেন? এটা আজকের মুখ্যমন্ত্রী বলছেন। হাঁসখালির ঘটনা সিবিআই, মাঝখানে বলো না, হাঁসখালির ঘটনা সিবিআই দায়িত্ব নেওয়ার পরে এক চুলো এগোয়নি, একদম ঠিক বলেছে। আমি বলছি কামদুনির ঘটনা পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছিল, সে আজ ছাড়া পেয়ে গেছে, কোর্ট থেকে মুক্ত হয়ে গেছে। আমি বলছি সুমনদা, যদি 100টা ধর্ষণের ঘটনা ঘটে থাকে, সরকারের কাছে এটা কোনো উত্তর হতে পারে না যে 100টার মধ্যে 99টাই আমরা শাস্তি দিয়েছি, যদি একটাই না দিতে পেরে থাকো তাহলে উত্তর দিতে হবে কেন একটা ধর্ষণের ঘটনাতেও ধর্ষক শাস্তিটা পায়নি। নন্দীগ্রামে গুলি চালিয়ে
14 জনকে হত্যা, সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। জোট ধর্ম তিনি বজায় রাখেন। রাজনীতির কথা একটু বলতে হচ্ছে, তার কারণ যখন সন্দেশখালি ঘটেছিল দেশ জুড়ে বিভিন্ন বিরোধী দল বলেছিল যে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসেছেন, পশ্চিমবঙ্গে তার যাত্রা ছুঁয়ে গেছে, কিন্তু তিনি সন্দেশখালি বলেননি, তার কারণ জোট ধর্ম। আজকে অবশ্য রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করলেন, তিনি জোট ধর্ম পূরণের ধারে কাছ দিয়ে হাঁটেননি। তিনি লিখছেন, নিহতর ন্যায় বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসন সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে। এমনকি উন্নাও হাতরাসের সঙ্গে এক ব্র্যাকেটে তিনি কলকাতার নাম জুড়ে দিলেন। খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশিতভাবেই কুণাল ঘোষ তিনি তৃণমূলের তরফে আক্রমণ শানিয়েছেন, বলেছেন যে শেষ সতীদাহর ঘটনাটা তার বাবা অর্থাৎ রাজীব গান্ধীর সময়, মানে কুণালদা আজকে মোটামুটি ইতিহাসের মধ্যেই বিচরণ করছেন, সেটা মনে করিয়ে দিচ্ছেন। একদম। আচ্ছা, রূপকনগরের ঘটনাটা ঘটার পরে ওখানকার কোনো পুলিশ অফিসার রূপকনগরের বাড়িতে ফোন করে বলেছিল আপনার মেয়ে সুইসাইড করেছে? কিভাবে আলোচনাটা, কিভাবে এই তুলনাটা একটু শুধু ধরিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে বাবার বক্তব্য অনুযায়ী ফোনটা কিন্তু এসেছিল, যিনি ফোন করেছিলেন পুলিশ নয়, অ্যাসিস্ট্যান্ট সুপার অফ আরজিকর মেডিকেল কলেজ। কোনো সরকারি আধিকারিক ফোন করে রূপকনগরের বাড়িতে বলেছিল আপনার মেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। এক। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তাপসী মালিকের কথা বললেন। তাপসী মালিকের বাবা বলেছেন তাপসী মালিককে ধর্ষণ করে খুন করেছিল তৃণমূলের লোকেরা। যবে এটা বললেন তারপর থেকে তাপসী মালিকের মৃত্যু দিনে ওর মূর্তিতে মালা দেওয়া বন্ধ করে দিল তৃণমূল। তার আগে পর্যন্ত প্রতি বছর পালন করতো। আমার শেষ কথা বলছি সুমনদা, 100 বার যারা নামছেন পতাকা ছাড়া, পতাকা নিয়ে আমাদেরকে পতাকা ছাড়া নামানো শেখাতে আসলে কোনো মানে হয় না। এই ভারতে পতাকা ছাড়া রাস্তায় নামার ডাক দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ, সেই মিছিলে সবচেয়ে বেশি ভিড় করেছিল বামপন্থীরা। আমাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি কি লুকোতে চান যে লোকটা নিজে পদত্যাগ করলো, 4 ঘন্টা পরে তাকে প্রমোশন পোস্টিং দিলেন, সে মুখ খুললে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় কোথায় অসুবিধা হবে এইটা আমাদের জানতে হবে কি হবে না? 3টে বিশেষ পয়েন্ট আমি একটু আগে শুনছিলাম বিরতিতে যাওয়ার আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইটটা দেখালেন। দেখুন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলতে চাই না উনি মিথ্যে বলছেন, আমি বলতে চাই না অসত্য বলছেন, কিন্তু হয়তো উনি জানেন না বা না জেনে বলে ফেলেছেন। উনি বলছেন আমি সিবিআইয়ের কাছে হ্যান্ডওভার করে দিয়েছি। না, উনি দেননি। মাননীয় হাইকোর্ট অর্ডার করেছে সিবিআই ইনভেস্টিগেশন। উনি রোববার অবধি এটাকে টানতে চেয়েছিলেন, কি কারণে আমি জানি না, হয়তো গুড়িয়ে দেওয়া যায় সেই কারণে। বলছি আমরা অনেক সময় নাটকে না তোমার এইটাকে নিয়ে আমরা একটা প্যারাডি করি যে সবাই এখানে চেঁচাচ্ছে, আসলে কিছুই বেরোচ্ছে না ব্যাপারটা, সবাই চেঁচাচ্ছে। এবং অনেকেই আমি জানি আগে খুব মন দিয়ে দেখতেন এই অনুষ্ঠান, এখন বন্ধ করে দেন, রেগে গিয়ে বন্ধ করে দেন। না না, আমি অন্য কথা বলছি শুভময় দা, আমার বলার কথা না না না, তুমি রোজ থিয়েটার দেখো না বলে জানো না, তুমি রোজ থিয়েটার দেখো না বলে জানো না। আমার নিজের থিয়েটার 4 মাস আগে হাউসফুল হয়। থিয়েটারকে প্লিজ ছোট করো না, থিয়েটারকে প্লিজ ছোট করো না। এটা রাজনীতি বনাম অরাজনীতির লড়াই নয়। আমি শুধু এইটুকু বলতে পারি যে হ্যাঁ, আমি অন্য কথা বলছি। আমি সৈনিক কাছে আসবো। আমি শুধু বলে রাখি যে এই মুহূর্তে ইউটিউবে 1 লক্ষেরও বেশি মানুষ লাইভ এই অনুষ্ঠান দেখছেন। আজকে মনে হবে যে পেলভিক বোন ভেঙে দেওয়া হয়েছে, হাঁসখালির যে ভিকটিম সেইটাকে দেখে আপনি যদি ডিমার্কেট করেন যে ওই এইটার বলার কথা, তোমরা শত দোষ দিতে পারো, তোমরা অনেক কিছু বলতে পারো, দিচ্ছি না, আগে কিন্তু পিছনে আমরা অনেক এইটুকু অনুরোধ করছি যে আমাদের সিস্টেমকে আমরা প্রশ্ন করলে এটাকে আপনারা দলীয় রং লাগাবেন না। আমাকে অন্তত তুমি বলতে পারো না। আমি না হাঁসখালি দেখে যদি 21শে জুলাই চলে যায় তাহলে তার আর্জিকর নিয়ে প্রতিবাদকে আমি কেন সিরিয়াসলি নেব? আমি তার আর্জিকর নিয়ে প্রতিবাদকে কেন সিরিয়াসলি নেব? আপনি আমায় বলুন। আমি আপনাকে হ্যাঁ যাই নান্দিঘাটের থিয়েটার দেখতে যাই, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি, সেটা আজকে আলোচ্য বিষয় নয়। আমি যদি আজকে হাঁসখালির পক্ষে হই, আর্জিকরের বিরুদ্ধে আমার কেউ বিশ্বাস করবে? যেটা মারামারি ঝগড়াঝগড়ি এইটার তো দরকার নেই করার। আমার বলার কথা, আজকে সবাই আমরা, যেটা ডাক্তারবাবু বলছিলেন, সবাই আমরা মানুষ হিসেবে কি চিৎকার করে আমাদের আবেগের কথা বলতে পারি যে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, এটা হওয়ার কথা নয়। এই মারামারি করতে করতে আমাদের যে কোনো দিন যে কারুর বাড়িতে যা ইচ্ছে হতে পারে। এটা কিন্তু কোথাও এটা বন্ধ হওয়া দরকার। সেটা যে সরকারে আসবেন, যে সরকারে আসবেন, তাহলে কি প্রতিবাদ করব না? একটা ঘটনা ঘটার পরে দেওয়াল ভেঙে দেওয়াল লোপাট করাটা বন্ধ হওয়া দরকার। একটা 14 বছরের মেয়ে প্রেগন্যান্ট ছিল কিনা মুখ্যমন্ত্রীর এই প্রশ্ন একদম আমি শুভময় দা
আছে একদম শুভময়দা শ্বাসকালীন এই ঘটনার পরে কারা কারা তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে ছিল আমরা দেখেছি। দিদি ইতিহাস যখন বিচার করবে সবকিছু নিয়ে বিচার করবে। একটু দিদির কথার একটা প্রতিবাদ করি একটু বিনীতভাবে। গণতান্ত্রিক প্রেক্ষিতে আমরা যারা সত্যিকারের মানে আমাদের মনের মধ্যে রাজনৈতিক দল কোনো না কোনো থাকেই, কিন্তু আমরা তো সত্যিকারের নেতা হতে পারি না, বলতে পারি না। সেখানে ঘণ্টাখানেক সঙ্গে সুমনের অনুষ্ঠান এবং আমাদের দেশের শাসক দল যে এই অনুষ্ঠানে আমাকে এইভাবে কথা বলতে দেন, আমি মনে করি তার ব্যাপ্তি, তার প্রভাব বিপুলভাবে আছে, সারা পৃথিবীতে আছে, এই পশ্চিমবঙ্গে আছে। এবং দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস আজকে শাসক, আজকে তো দেবাংশুরা যদি শাসক না হতো, শতরূপরা শাসক হতো, প্রত্যেকটা আঙুল শতরূপদের দিকে উঠতো। ফলে আজকে শাসকের দিকে যারা কায়দা করে শাসককে একটু গার্ড করতে যাচ্ছেন, আমি বলবো তৃণমূল কংগ্রেসেরও সেই মানুষরা। তৃণমূল কংগ্রেসের প্রচুর সমর্থক আছেন, অত্যন্ত ভালো মানুষ, তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যেও ভালো মানুষ আছেন। শাসককে আজকে সন্ধ্যেবেলা, আজকে রাতটায় যেন আমরা গার্ড করার চেষ্টা না করি। এই প্রতিবাদের মধ্যে বারবার বলছি, শাসকের বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবেই, কারণ শাসক তো ক্ষমতায় আছেন, তিনি তার এই ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। তার মানে আমরা আজকে রাষ্ট্রপতি শাসন জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিচ্ছি না। যদি ক্ষমতা থাকে বিজেপির, ক্ষমতা থাকে তৃণমূলের, ক্ষমতা থাকে বিজেপির, ক্ষমতা থাকে সিপিএম এর, 2026 বিধানসভা নির্বাচনে লড়াই করবেন তারা, তৃণমূল থাকুক। কিন্তু আমাদের বুদ্ধিটাকে ব্যবহার করে কায়দা করে টিভি চ্যানেলে বা নাটকে বা সিনেমায় তৃণমূল কংগ্রেসের প্রোটেকশন ভাগ আমাদের হওয়ার দরকার নেই। তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী দল, তারা পারবে তার মতো করে সামলাতে। কিছু মানুষ এই নিরপেক্ষ আন্দোলনটাকে রাজনীতির রূপ দেওয়ার চেষ্টা করছে। আমি আবার বলছি যে আজকের এই আন্দোলন যারা করেছেন, যেভাবে করছেন, হ্যাঁ কিন্তু সেইভাবে কি দেখছে? আমি আবার আই বেগ টু ডিফার। একজন একদম বাচ্চা মেয়ে তারা একসঙ্গে কয়েকজনকে আমাদের ডাক দিয়েছে, আমরা গিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং আমরা বলেছি আজকে না না আপনি আমার কথাটা ভুলভাবে ধরছেন, সেটা আমি বলি না। না অন্য মানুষের কথা বলার প্ল্যাটফর্ম, আপনার আর পাঁচটা প্ল্যাটফর্ম রয়েছে, আপনার থিয়েটার, আপনার প্ল্যাটফর্ম, যিনি গান করেন তার গানটা প্ল্যাটফর্ম। আমি পলিটিক্যালি আজকে শুভময় মিত্র প্ল্যাটফর্মটাকে ছোট করবেন না। আজকে কোটি কোটি মানুষ যে একটা এবং মনে রাখবেন এরকম একটা আলোচনায় লোকে আমার কথা শুনছে, কেউ কথা শুনছে, দেবাংশ কথা শুনছে, সব প্ল্যাটফর্মে একদম উনি তো এসেছেন তো দীর্ঘদিনের বন্ধু আমার। আমি শুধু বলছি আমার সেটা হচ্ছে হ্যাঁ ভার্বাল ফাইট হয়, তাহলে তো কোনো কিছু না। আজকে সত্যি তো সুমন বাবুকে সবারই জন্য গান লিখতে হবে না, যে সৌমিক লিখছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা সবারই কণ্ঠে গানটা চাই। এর মধ্যে কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট পরিণত নেত্রী, যিনি তার নিজের দলের ব্যাপারটা বুঝতে পারেন। আমাদের বুদ্ধিজীবীদের মমতা ব্যানার্জির সাহায্যে যাওয়ার কোনো দরকার নেই। আমরা শাসকের বিরুদ্ধে প্রতিবাদটা করব। সুমন যদি আজকে কুঁত করে গেল মেয়ে না লেখেন, আমাদের মতো আরো অনেকে লিখবেন।